নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। মাইক্রোবায়োলজির একজন নামকরা কলকাতার নামকরা কলেজের একটি ছাত্র অভিনন্দন স্বর্ণকার, তার কথা আমি আজকে বলবো। সে একটা সমাজসেবা করে, মানে বেকার খাটি যাকে বলে। এই যে ভোটের আবহাওয়া, 2026 বিধানসভা ভোটের যে প্রচার ব্যবস্থা চলছিল পশ্চিমবঙ্গে, বিভিন্ন দলের নেতা মন্ত্রীরা যে বক্তৃতা দিচ্ছিল, যে সভা সমিতিগুলো হচ্ছিল, সেখানে যেসব খাওয়া দাওয়াগুলো হতো, বোতলের পাউচ, জলের বোতল, খাবার প্লেট, নানা রকম যেগুলো সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকতো, এই অভিনন্দন স্বর্ণকার মাইক্রোবায়োলজির স্টুডেন্ট এবং কলকাতার নামী কলেজের ছাত্র। সে সেগুলো সার্ভ করতো। ভাবতে পারেন, এই পশ্চিমবঙ্গে দেখেছি আমরা কীরকম কায়েমি স্বার্থ, কীভাবে ইচ্ছামতো কামদুনি থেকে শুরু করে, পার্ক স্ট্রিট থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে, যেগুলো যতগুলো আমার মনে আছে আর কি, আর যেটা পৃথিবী বিখ্যাত, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন রত্না দেবনাথের মেয়ে অভয়া, নামটা বললাম না। আরজি করের একজন মহিলা চিকিৎসককে যেরকমভাবে 9ই আগস্ট 2024 সালে ধর্ষণ করে তাকে খুন করা হয়, এইগুলো থেকে শুরু করে নানা রকম নেতা নেত্রীরা বালি চুরি, রেশন চুরি, চাকরি চুরি, খাদ্য চুরি, পাথর চুরি, যত রকম চুরি কিছু বাদ নেই। জেলও খেটে এসছে, ছাড়াও পেয়ে গেছে, আবার সেগুলো টিকিটও পেয়েছে, ভোটে লড়ছেও শাসক দলের হয়ে। কিন্তু তারা সমাজসেবার কথা কখনো চিন্তা করেনি। চরিত্র কথা ছেড়ে দিন, এরকম অনেক ঘটনা আছে। একটা ঘটনা আমার আছে, একজন নামকরা চোর নেতা মন্ত্রী, যে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট কিসামা গোড়া সল্টলেকে, তার বউকে প্রলোভন দেখিয়েছিল, তোমাকে আমি পার্টির একটা বড় নেত্রী করে দেবো, বড় একটা পদে বসিয়ে দেবো। ওই বউটাও ঠিক সেরকম চরিত্রের, স্বামীকে ছেড়ে দিয়ে সেই মন্ত্রীর পিছন পিছন চলেছে। এ নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু তিনি জানি না তিনি সেই বউ স্বামীর কাছে ফিরে গেছেন কিনা বা ফিরে যেতে পেরেছেন কিনা। কারণ বউ যার কাছে গেছেন সে তো খুবই প্রভাবশালী তখনকার সময়। এখনও ভোটে হেরে গেলেও তো তারপর তার কী পরিস্থিতি হবে সেটা সময় বলবে। আর সেই যে মিস্টার আগরওয়াল, চার্টার অ্যাকাউন্ট্যান্ট অফ সল্টলেক কলকাতা, তিনি তার স্ত্রীকে ফেরত পেয়েছেন কিনা, সে হাইকোর্ট পর্যন্ত সেই মামলা হয়েছিল। তবে জানি না সেটা কতদূর পর্যন্ত গেছে, কারণ তিনি তো প্রভাবশালী নন, সুবিচার তিনি পেয়েছেন কে জানি না। ঠিক এই আবহাওয়ার মধ্যে এই অভিনন্দন স্বর্ণকারের কথা আমি বলি, যে সভা মিটলেই জঞ্জাল সাফ করতে নামেন এই অভিনন্দন স্বর্ণকার। কেন? কি দরকার ছিল? দরকার ছিল এটা বিবেকের টানে সে করেছে। কারণ কি, তার পেটে বিদ্যে আছে, শিক্ষিত পরিবারের ছেলে, গাড়ি বাড়ি, কোটিপতি না হতে পারে, গাড়ি বাড়ি না থাকতে পারে, প্রকৃত শিক্ষাটা তার বাবা মা তাকে দিয়েছেন। আর এই শিক্ষাটা দিয়েছেন বলেই এটা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। বসিরহাটের ঘটনা। 1000 ওয়াটের বাতিগুলি নিভে গেলে মঞ্চে পড়ে থাকে অন্ধকার, আর মঞ্চের সামনে চেয়ারগুলি সরিয়ে নিলে যা পড়ে থাকে সেদিকে সচরাচর চোখ পড়ে না কারণ। ভোটের ময়দানে রাজনৈতিক সভার এটাই বোধ হয় পরিণতি। এটা তো ঘটনাই, এটা তো অবশ্যই ঘটনা। এবং ভোট আবহে বাংলার প্রায় সব প্রান্তে ডজন ডজন সভা হচ্ছে, ব্যতিক্রম এই বসিরহাট। মানে ব্যতিক্রম হচ্ছে বসিরহাটও তাই, ফারাক অন্যত্র। আর সেটা গড়ে দিচ্ছেন বছর 20-র এক তরুণ। আর সকলের যা নজরে পড়ে না বা পড়লেও এড়িয়ে যান, সেখানেই আলাদা এই অভিনন্দন স্বর্ণকার বলেই কলেজ ছাত্রটি। সভা শেষ না হওয়া পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকেন তিনি, বিনা স্বার্থে।
কিছু পাওয়ার জন্য নয়। মিটিং শেষ হলে যখন সকলে সভাস্থল ছেড়ে চলে যান, কাজ শুরু করেন এই অভিনন্দন স্বর্ণকার। সবার মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক বোতল, প্যাকেট, থার্মোকলের থালা, বাটি, প্লেট খুঁজে খুঁজে ব্যাগে তিনি ভরে নেন। সঙ্গী বলতে একটি সাইকেল আর গোটা কয়েক বড় ব্যাগ। বাইরে থেকে দেখলে মনে হয় ওই যে কাগজ কোরানি, বোতল কোরানি মতো বোধহয় তিনিও এগুলো নিয়ে কোথাও বিক্রি করবেন। যেখানে সভা সমিতি খবর পাচ্ছেন পৌঁছে যাচ্ছেন ওই সাইকেলে করে, আর যেখানে পৌঁছে যাচ্ছেন সেখানে তিনি তার সবার শেষে ঠায় দাঁড়িয়ে থেকে সেই কাজটা তিনি করেন। সেটা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হতে পারে। তার কথায়, তাকে তো জিজ্ঞেস করা হয়েছিল, তার কথায় যে এই জঞ্জালগুলি ব্যাপকভাবে ক্ষতি করছে পরিবেশের। ভাবুন, তার কেন এইসব চিন্তা করা দরকার ছিল? আর তো কেউ করে না। একার চেষ্টায় যতটা পারছি করছি, অন্যদেরও বোঝানোর চেষ্টা করছি। বসিরহাটের বাংলাদেশি সীমান্তে, মানে বসিরহাটের বসিরহাট জেলাটা উত্তর 24 পরগনা, একদম বাংলাদেশ বর্ডারের একদম কাছে, ওপারেই বাংলাদেশ। সে বাংলাদেশের সীমান্তবর্তী ইন্ডিকা পানিতর এলাকার বাসিন্দা এই অভিনন্দন স্বর্ণকার। কলকাতার একটি নামী কলেজের মাইক্রোবায়োলজির ছাত্র। শুধু জঞ্জাল পরিষ্কার করাই নয়, অভিনন্দনের সতর্ক নজর থাকে জনস্বাস্থ্যের দিকেও। সেই জন্য আমি এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। যেরকম শিক্ষিত বাড়ির ছেলে সংখ্যায় কম আছে এখন, সবাই তো আর ধর্ষণকারী বা আরজিকরের উপাধ্যক্ষ, প্রাক্তন উপাধ্যক্ষ, দুর্নীতিগ্রস্ত চোর ওই সন্দীপ ঘোষের মতো নয়, এখন জেল খাটছে। মানে ডাক্তার, কিসের অভাব তার? মরদেহ থেকে শুরু করে, মর্গের মরদেহ থেকে শুরু করে, কবর থেকে মরদেহ কঙ্কাল তুলে নিয়ে এসে সে বিক্রি করতো, আর বাদ বাকি তারও আছে। মাইক্রোবায়োলজির এই যে ছাত্রটি শুধু জঞ্জাল পরিষ্কার করাই নয়, অভিনন্দনের সতর্ক নজর থাকে সর্বদিকে, যাতে স্বাস্থ্যটা ঠিক থাকে। এবং যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই ফেলে দেওয়া বোতল, এই ফেলে দেওয়া জলের বোতল যাতে ফের ব্যবহার না করা হয়, সেই জন্য নিয়ম মেনে বোতল ফেলার আগে তার ক্যাপ বা ঢাকনা তিনি ঢুকিয়ে দেন বোতলের ভেতরে। বোতলগুলো তিনি সঙ্গে সঙ্গে তার ওই বড় ব্যাগ যে নিয়ে যান, সেই বোতলের মধ্যে তিনি সেই ব্যাগগুলোর মধ্যে সেই বোতলগুলো তিনি ঢুকিয়ে দেন। মানে যতগুলো জঞ্জাল, উচ্ছিষ্ট জঞ্জালগুলো আছে সেগুলো তিনি না কোথাও ফেলে তার ক্যাপ বা ওই ঢাকনার মধ্যে ঢুকিয়ে দেন বোতলের ভেতরে। এতে সংক্রমণের হাত থেকে মানুষকে বাঁচানো সম্ভব বলে মনে করেন বিজ্ঞানের এই ছাত্রটি। যাতে এই বোতলটা ফের কেউ ব্যবহার করতে না পারে, তিনি ভেঙে মানে একদম দুমড়ে মুচ্ছে দেন, এবং তার সেই ক্যাপ বা ঢাকনাটাও ঢুকিয়ে দেন সে বোতলের ভেতরে। অভিনন্দন জানাচ্ছে যে নির্বাচিত জনসভা বা অনুষ্ঠান শেষ হলে মাঠের চিত্রটা সচরাচর একই থাকে, আর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট, দলীয় পতাকার আবর্জনা। নেতারা মঞ্চে দাঁড়িয়ে স্বচ্ছতা এবং জনস্বাস্থ্য নিয়ে প্রতিশ্রুতি দিয়ে গাড়িতে ওঠেন, লেকচার মারেন, বড় বড় ভাষণ দেন, অথচ সমাজের ক্ষতি এভাবে করেন, নিজেরা কিন্তু কোনোদিন এই দায়িত্ব নেন না। কর্মী সমর্থকরাও বাড়ির পথ ধরেন। ফাঁকা মাঠে যখন কাজ শুরু হয় সেই অভিনন্দন স্বর্ণকারে। অভিনন্দনের কথায় ফেলে দেওয়া বোতল, দলের পতাকা, ফেস্টুন তো কেবল দৃশ্য দূষণই নয়, এগুলো সংক্রমণের একটা বড় উৎস। বিভিন্ন রকম সংক্রমণের কাজ করে থাকে আবর্জনাগুলো, শুধু দৃশ্য দূষণই নয়। মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলার চেয়েও জরুরি কাজ করে দেখানো এগুলো পরিষ্কার করা, স্বাস্থ্য সচেতনতা, সমাজকে বাঁচানো এই নোংরা পরিবেশ থেকে,
এই জঞ্জাল থেকে, যাতে সেখান থেকে জীবাণু কোনো মানুষকে বা কোনো পশু পক্ষীকে, গবাদি পশুদের যাতে আক্রমণ করতে না পারে, আক্রান্ত যাতে না হয়। এবং এই যে ব্যাপারগুলো উনি এতটা চিন্তা করেছেন, ভাবতে পারেন? মানুষ যদি আমায় দেখে সচেতন হন, এটা স্বর্ণকার বলছে, মানে অভিজিৎ স্বর্ণকার ছাত্রটি বলছে, কলেজ ছাত্রটি, যে আমাকে দেখে যদি মানুষের কিছু মানুষ যদি সচেতন হন, শিক্ষা পান, তবেই সমাজ সুস্থ থাকবে। শুরুতে অভিনন্দনে এই কাজ দেখে স্থানীয় যারা, এটা তো বাঙালিদের চরিত্রের স্বভাবই, বদনাম করা, চরিত্রের বদনাম দেওয়া, ক্রিটিসাইজ করা, সমালোচনা করা, তাকিয়ে ছিল যে তারা এই ছেলেটিকে খুব বাঁকা চোখে দেখছিল এই কাজগুলো। কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় তো এই কাজটি করছে, এটা তো বাঙালির জাত, এটা তো জানেন। বাঙালির জাত, আবার বাঙাল যারা বাংলাদেশ থেকে এসে এখানে আস্তানা গেড়েছে পশ্চিমবঙ্গে, সেই রিফিউজি মানুষদেরও একই চরিত্র। ভালো কাজ করতে যাবেন, প্রথমে আপনার সমালোচনা করবে, আপনাকে নানা রকম বিষয়ে দাগিয়ে দেবে, আপনার চরিত্র হনন করবে, মিথ্যাচার করবে, এ আছেই, এটা আমিও নিজে ভুক্তভোগী। কিন্তু আপনি পিছনে লাত মারুন, ওই 5, 6, 7, 8 বা 9, 10 পর্যন্ত পড়েছে, ছেলেমেয়েগুলোও সেরকমই, মানুষ হয় না। তার থেকে যেগুলো ভদ্র পরিবার, এটা কথা প্রসঙ্গে এসছে বলে বলছি আমি, এই বাঙাল পরিবারগুলো যেগুলো কলোনি, উত্তর 24 পরগনা, যারা ধরুন স্বাধীনতার পর মুসলিমদের লাল জুতো খেয়ে, মারধর খেয়ে, এক কাপড় এক জামা পরে এসে এখানে বাসস্থান করেছে, তারা তো সব স্বর্গে না নরকে গেছে, ছেলেমেয়েগুলো মানুষ হয়নি, তারাও তাদের চরিত্রগুলো ঠিক এরকমই হয়েছে। তার মধ্যে গুটি কয়েক পরিবারের ছেলে মেয়ে ভালো হয়েছে, ভালো শিক্ষা পেয়েছে, তারা হয়তো ভালো চাকরি করেছে, ভালো জায়গায় চলেও গেছে। এই পরিবেশে তারা কখনো থাকতে পারেনি বা থাকেও না। আর যেগুলো কোথাও যাওয়ার জায়গা নেই, সেগুলি পড়ে আছে আর পরিবেশটাকে দূষণ করছে। প্রতিবেশীদের, ভালো মানুষ যারা শিক্ষিত মানুষ, তাদের পেছনে কাঠি দিচ্ছে। এটা আমরা অভিজ্ঞতা থেকে বলছি। এগুলো পরবর্তীকালে টাইট হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। এবং এই যে অভিনন্দন সঙ্গে এই কাজগুলো দেখে কেউ কেউ হয়তো ভাবছিল যে মানুষটা, এই ছেলেটা বোধহয় কোনো ধান্দাই কাজটা করছে, কিন্তু সময় গড়াতেই ভুল ভেঙেছে সকলে। বর্তমানে অভিনন্দনে এই একক লড়াইয়ে সামিল হচ্ছেন আরও সাধারণ মানুষও। ভালো, এটি তো দরকার, এই তো চাই আমরা। এবং তার এই নিঃশব্দ উদ্যোগকে আজ সমাজের অনেকেই সাধুবাদ জানাচ্ছে, আগে জানায়নি, পরে জানাচ্ছি। যা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভোট চলছে, প্রথম দফার মতো দ্বিতীয় দফা তো 90+% ভোট হয়েছে কলকাতা এবং তার শহরতলি, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জায়গা। টুকটাক মারদাঙ্গা হয়েছে, সে তো হবেই। পশ্চিমবঙ্গ আছে, তার পশ্চিমবঙ্গে। তবে নির্বাচন কমিশনের নিযুক্ত সেন্ট্রাল ফোর্স পেরিয়েছে বেধড়কা, লুঙ্গি বাহিনীর দাপট আর নেই, ছাপ্পা ভোট মারতে পারেনি। দেখা যাক, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এমনও বয়স্ক মানুষ বলেছে, 50 বছর আমি ভোট দিতে পারিনি, আমার ভোট দিয়ে দেওয়া হয়েছে, আমার বাবা মা মৃত, তাদেরও ভোটও দিয়ে দেওয়া হয়েছে। আমাকে বলেছে কষ্ট করে আপনাকে ভোট দিতে হবে না, আপনার ভোটটা আমরা দিয়ে দিয়েছি। সেই ধরনের কিছু ভদ্রলোক, ধরুন তারা 70+ এজ, এই বছর প্রথম তারা ভোট দিল স্বাধীনতার পর, জমিয়ে ভোট দিয়েছে নারী পুরুষ। রেজাল্ট কি হবে 4 তারিখ দেখা যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।